প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগত এবং শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছো এবং বাড়িতে অবস্থান করছো। এখন এই দুর্যোগময় অবস্থায় তোমাদের বাড়িতে অবস্থান করছো, তোমাদের যে ক্লাস নিয়মিত হচ্ছে না, বন্ধ, সেই হচ্ছে না, সমস্যাগুলো পুষিয়ে নেওয়ার জন্য তোমাদেরকে আমরা এই অনলাইন ক্লাস নেওয়ার ব্যবস্থা করেছি এবং অনলাইনে তোমাদের ক্লাস নেওয়া হচ্ছে। এগুলো তোমরা অনুসরণ করলে আশা করি তোমাদের যে সমস্যাগুলো আছে তা কিছুটা তোমরা পুষিয়ে নিতে পারবে। আজকে আমি আলোচনা করব নবম ও দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র থেকে সমাস, অধ্যায় তৃতীয় এবং পরিচ্ছেদ ষষ্ঠ, পৃষ্ঠা নম্বর 61, সমাস। প্রথমে আলোচনা করব সমাস কাকে বলে। সমাস হলো পরস্পর অর্থসঙ্গতি বিশিষ্ট দুই বা বহু পদ মিলে যখন এক পদে পরিণত হয় তখন তাকে সমাস বলে। তাহলে কি হলো, সমাস কাকে বলে? পরস্পর অর্থসঙ্গতি বিশিষ্ট দুই বা বহু পদ মিলে এক পদে পরিণত হওয়াকে সমাস বলে। সমাসে অংশগ্রহণকারী পদগুলোর বিভক্তির লোপ পায় এবং সমাসবদ্ধ পদে প্রয়োজন মতো বিভক্তি যুক্ত হয়। শব্দ গঠনের অন্যতম উপায় হচ্ছে সমাস। সমাসের রীতি সংস্কৃত ভাষা থেকে বাংলা এসেছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে শব্দ গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম হলো সমাস। আর সমাসের রীতি কোন ভাষা থেকে বাংলা এসেছে? সমাসের রীতি সংস্কৃত ভাষা থেকে বাংলা এসেছে। সমাসের প্রয়োজনীয়তা, সমাসের প্রয়োজন কি, কেন বাংলা ভাষায় ব্যাকরণে এই সমাস লিপিবদ্ধ করা হয়েছে? বাংলা শব্দ গঠনের অন্যতম উপায় হলো সমাস। বাংলা ভাষায় সমাসের প্রয়োজনীয়তা অপরিসীম। সমাস অর্থই হচ্ছে সংক্ষেপ, মিলন, একপদীকরণ। কি বোঝা গেল? সমাস অর্থ সংক্ষেপ, মিলন, একপদীকরণ। অর্থাৎ সমাসের মাধ্যমে বক্তব্য সংক্ষিপ্ত হয় এবং এর ফলে বক্তব্য বিষয় সুন্দরভাবে প্রকাশ করা চলে। সর্বোপরি ভাষার সংক্ষিপ্ত, শ্রুতিমধুর, সহজ, সরল ও পরিভাষা সৃষ্টির জন্য সমাসের প্রয়োজনীয়তা অপরিসীম। এখন সমাস কয় প্রকার? সমাসের শ্রেণীবিভাগ অনুসারে সমাস 6 প্রকার। দ্বন্দ্ব সমাস, দ্বিগু সমাস, কর্মধারয় সমাস, তৎপুরুষ সমাস, বহুব্রী এবং অব্যয়ভাব। কি কি হলো? 1 দ্বন্দ্ব সমাস, 2 দ্বিগু সমাস, 3 কর্মধারায়, 4 তৎপুরুষ, 5 অব্যয়ভাব, 6 বহুব্রী। এখন আমি পূর্বেই বলেছি যে দুই বা বহু পদ মিলে যখন এক পদে পরিণত হয় তখন তাকে সমাস বলে। কিন্তু সমাসে অংশগ্রহণকারী প্রতিটি পদকে সমসমান পদ বলে। অর্থাৎ যে কয় পদ মিলে সমাস হয় সেই পদগুলিকে সমসমান পদ বলে। কি হলো? এক হলো সমসমান পদ। সমসমান পদ, যে পদগুলো মিলে সমাস গঠন হয় তাকে বলে সমসমান পদ।
সমসমান পদগুলির প্রথম পদকে বলে পূর্বপদ এবং শেষ পদকে বলে পরপদ বা উত্তরপদ। এবং এই সমসমান পদগুলি একত্রিত হয়ে যে সমাস নিষ্পন্ন হয়, অর্থাৎ যে নতুন শব্দ গঠিত হয়, তাকে বলে সমস্ত পদ। তাকে বলে সমস্ত পদ। তাহলে সমসমান পদ, পূর্বপদ, পরপদ বা উত্তরপদ এবং সমস্ত পদ। এরপরে একটা বিষয় হলো ব্যয় বাক্য বা বিগ্রহ বাক্য বা সমাস বাক্য। তাহলে কি হলো, যে পদগুলি মিলে সমাস গঠিত হয় তাদেরকে বলে সমসমান পদ। সমসমান পদগুলির প্রথম পদকে বলে পূর্বপদ এবং শেষ পদ থেকে বলে পরপদ বা উত্তরপদ। সমাস নিষ্পন্ন পদ থেকে বলে সমস্ত পদ এবং সমস্ত পদ ভেঙে যে বাক্য পাওয়া যায় সেই বাক্যটিকে বলে ব্যয় বাক্য, বিগ্রহ বাক্য বা সময় বাক্য। তাহলে আমরা সমাস কয় প্রকার এটি বুঝতে পারলাম এবং সমস্ত পদ কাকে বলে, ব্যয় বাক্য কাকে বলে, উত্তরপদ বা পরপদ কাকে বলে, এগুলো আমরা সমসমান পদ কাকে, এগুলো বুঝতে পারলাম। এরপরে আমরা তাহলে যেটা আলোচনায় আসবো সেটা হলো, দেখা যাচ্ছে যে এখানে যেমন পিতা মাতা, এটা ভাঙলে হয় পিতা ও মাতা, এটি সমস্ত পদ। এটি এক সমসমান পদ, এটাও সমসমান পদ, এটা আবার পূর্বপদ, এটা পরপদ বা উত্তরপদ। আমরা বুঝতে পারলাম। আর এই যে ভেঙে গঠন করা হলো পিতা ও মাতা, এটি হলো ব্যয় বাক্য। আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে না। এরপরে আমরা সমাস নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা যে সমাসটি নিয়ে আলোচনা করব সেটির নাম হলো দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাস হয়ে গেল টাইম। দ্বন্দ্ব সমাস যে সমাসে পূর্বপদ ও পরপদ প্রত্যেকটি পদের অর্থের প্রাধান্য থাকে এবং ব্যয় বাক্যের পদগুলো সংযোজক অব্যয় ও দ্বারা সংযুক্ত থাকে তাকে দ্বন্দ্ব সমাস বলে। অর্থাৎ যে সমাসে পূর্বপদ পরপদের অর্থ প্রধানরূপে প্রতীয়মান হয় তাকে দ্বন্দ্ব সমাস বলে। যেমন ফুল ও ফল, যেমন ফুল ও ফল সমান ফুল ফল। দ্বন্দ্ব সমাস কয়েক প্রকার হতে পারে। যেমন এক সাধারণ দ্বন্দ্ব। সাধারণ দ্বন্দ্ব দুই বা ততোধিক পদের একত্র অবস্থানে সৃষ্ট দ্বন্দ্ব সমাসকে সাধারণ দ্বন্দ্ব বলে। যেমন লতা পাতা, লতা ও পাতা, বই খাতা, বই ও খাতা, কালি কলম, কালি ও কলম, তাল তমাল, তাল ও তমাল। এরূপ সমাসকে দ্বন্দ্ব সমাসকে সাধারণ দ্বন্দ্ব সমাস বলে। সাধারণ দ্বন্দ্ব। এরপরে আসে আমাদের মিলনার্থক দ্বন্দ্ব। তাহলে এক গেল
সাধারণ দ্বন্দ্ব, 2 হলো মিলনার্থক দ্বন্দ্ব। মিলনার্থক দ্বন্দ্ব। ব্যয় বাক্যে ব্যবহৃত পদগুলোর মধ্যে মিল আছে এমন পদ সহযোগে গঠিত দ্বন্দ্ব সমাসকে মিলনার্থক দ্বন্দ্ব বলে। যেমন পিতা ও মাতা, পিতা মাতা। ভাই ও বোন, ভাই বোন। মামা ও মাসি, মামা মাসি। জায়াপতি, দম্পতি। এরপরে আসি আমরা বিপরীতার্থক দ্বন্দ্ব। বিপরীতার্থক, বিপরীতার্থক দ্বন্দ্ব। ব্যয় বাক্যে ব্যবহৃত পদগুলো বিপরীত অর্থ বহন করে এবং এমন পদ সহযোগে সৃষ্ট দ্বন্দ্ব সমাসকে বিপরীতার্থক দ্বন্দ্ব বলে। যেমন আয় ও ব্যয়, আয় ব্যয়। ভালো মন্দ, ভালো মন্দ। জমা ও খরচ, জমা খরচ। ছোট ও বড়, ছোট বড়। আসলে বুঝতে অসুবিধা হচ্ছে না যে বিপরীত, একটার বিপরীত আরেকটা বোঝাবে, এগুলোকে বলে বিপরীতার্থক দ্বন্দ্ব সমাস। এরপরে আসি আমরা বিরোধার্থক দ্বন্দ্ব। বিরোধার্থক দ্বন্দ্ব। ব্যয় বাক্যে ব্যবহৃত পদগুলোর মধ্যে যখন বিরোধ ভাবাপন্ন বা বিরোধ আছে এমন পদ সহযোগে সৃষ্ট দ্বন্দ্ব সমাসকে বিরোধার্থক দ্বন্দ্ব বলে। যেমন ওহি ও নকুল, ওহি নকুল। সাপে ও নেউলে, সাপে নেউলে। দা ও কুমড়া, দা কুমড়া। স্বর্গ নরক, স্বর্গ নরক। এগুলোর একটার সঙ্গে আরেকটার একটা বিরোধ সম্পর্ক আছে, তাই এদেরকে বিরোধাত্মক দ্বন্দ্ব বলে। এরপরে আসি আমরা সমার্থক দ্বন্দ্ব। সমার্থক দ্বন্দ্ব। সমার্থক দ্বন্দ্ব কি? ব্যয় বাক্যে ব্যবহৃত পদগুলোর মধ্যে সমার্থক, সমর্থন থাকলে অর্থাৎ একই ধরনের অর্থ প্রকাশ করলে বা বোঝায় এরকম এমন পদ সহযোগে সৃষ্ট দ্বন্দ্ব সমাসকে সমার্থক দ্বন্দ্ব বলে। যেমন ঘর ও বাড়ি, ঘর বাড়ি। চিঠি ও পত্র, চিঠিপত্র। হাট ও বাজার, হাট বাজার। ধন ও দৌলত, ধন দৌলত। অর্থাৎ যা হাট তাই বাজার, যা ধন তাই দৌলত, এরকম একটা সমর্থন বুঝলে তাকে বলে সমার্থক দ্বন্দ্ব। আরেকটা হলো প্রায় সমার্থক। প্রায় সমার্থক কি? যে ব্যয় বাক্যে ব্যবহৃত দুটি পদ একটির পিঠে অন্যটি চলে আসে এবং সম অর্থ প্রকাশ করলেও একটি পদের অর্থ বস্তুগত এবং বস্তুগত সত্যতা আছে কিন্তু অন্যটির নেই, এমনি পদ সহযোগে সৃষ্ট দ্বন্দ্ব সমাসকে প্রায় দ্বন্দ্ব, সমার্থক দ্বন্দ্ব বলে। যেমন কাপড় ও চোপড়, কাপড় চোপড়। চা ও টা, চাটা। কলম ও টলম, কলম টলম। দয়া ও মায়া, দয়া মায়া। এরপরে অঙ্গ বিষয়ক দ্বন্দ্ব। অঙ্গ বিষয়ক দ্বন্দ্ব। যে দ্বন্দ্ব সমাসে শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বোঝায় তাকে অঙ্গ বিষয়ক দ্বন্দ্ব সমাস বলে। যেমন চোখ ও মুখ, চোখ মুখ। হাত ও পা, হাত পা। নাক ও কান, নাক কান। বুক ও পিঠ, বুক পিঠ। শরীরে বিভিন্ন অঙ্গ বোঝায়, একে অঙ্গ বিষয়ক দ্বন্দ্ব সমাস বলে। আর হলো সংখ্যাবাচক দ্বন্দ্ব। সংখ্যাবাচক, সংখ্যাবাচক দ্বন্দ্ব সমাস। যে দ্বন্দ্ব সমাসে সংখ্যা প্রকাশ করে, সংখ্যা বোঝায়, বিভিন্ন সংখ্যা বোঝায় তাকে সংখ্যাবাচক দ্বন্দ্ব সমাস বলে। যেমন 10 ও 15, 10 15। 20 ও 25, 20 25। 19 ও 20, 19 20। 9 ও 6, 9 6। 7 ও 5, 7 5। এরপরে
দুটি ক্রিয়া যোগে, যেমন লেখাপড়া লেখাপড়া, চলাফেরা চলাফেরা, মাজা ও ঘষা মাজা ঘষা, দেখা ও শোনা দেখাশোনা। কি হলো? দুটি ক্রিয়া যোগে। দুটি সর্বনাম যোগে, দুটি সর্বনাম যোগে। কি কি? যিনি ও তিনি, যিনি তিনি, যা ও তা, যাতা, যে ও সে, যে সে, যথা ও তথা, যথা তথা। এরপর আছে বহুপদী দ্বন্দ্ব। বহুপদী দ্বন্দ্ব, বহুপদী দ্বন্দ্ব অর্থাৎ যে দ্বন্দ্ব সমাসে একাধিক পদ থাকে বা থাকতে পারে তাকে বহুপদী দ্বন্দ্ব সমাস বলে। যেমন সাহেব, বিবি ও গোলাম। সাহেব, বিবি, গোলাম। এরূপ তেল, নুন ও লাড়কি। তেল, নুন, লাড়কি, রূপ, রস, গন্ধ, স্পর্শ। রূপ, রস, গন্ধ, স্পর্শ, রূপে গন্ধ স্পর্শ, এগুলিকে বলে বহুপদী দ্বন্দ্ব সমাস। এরপর হচ্ছে এক শেষ দ্বন্দ্ব। এক শেষ দ্বন্দ্ব, যে দ্বন্দ্ব সমাসে প্রধান পদটি অবশিষ্ট থেকে অন্য পদের লোপ হয় এবং শেষ পদ অনুসারে যখন শব্দের রূপ নির্ধারিত হয় তখন তাকে একশেষ দ্বন্দ্ব বলে। যেমন সে, তুমি ও আমি। প্রধান হচ্ছে সে, তুমি ও আমি সমান আমরা, একশেষ দ্বন্দ্ব। এরপর অলুক দ্বন্দ্ব। কি বোঝালো? অলুক দ্বন্দ্ব। অলুক দ্বন্দ্ব ব্যয় বাক্যে ব্যবহৃত সমসমান পদগুলোর বিভক্তি লুপ্ত না হয়ে সমস্ত পদেও উক্ত বিভক্তি গুলো যুক্ত থেকে দ্বন্দ্ব সমাস হলে তাকে বলে অলুক দ্বন্দ্ব। কি হলো? যে দ্বন্দ্ব সমাসে বিভক্তি লোপ পাবে না, সমস্ত পদে সে বিভক্তিগুলো থেকে যাবে, তাকে বলে অলুক দ্বন্দ্ব। যেমন দুধে ও ভাতে, দুধে ভাতে। মায়ে ও ঝিয়ে, মায়ে ঝি। জলে ও স্থলে, জলে স্থলে। কাগজে ও কলমে, কাগজে কলমে। কাগজের ওই যে একার বিভক্তি, সপ্তমী বিভক্তি, এবং কলমেরও সপ্তমী বিভক্তি, এগুলো বজায় থাকে, এগুলো বিভক্তি লোপ পায় না বলে এগুলিকে বলে অলুক দ্বন্দ্ব। তাহলে আমরা কি বুঝলাম? দ্বন্দ্ব হলো যে সমাসে পুরো পদ এবং পরপদের অর্থ প্রধানরূপে প্রতিমান হয় তাকে দ্বন্দ্ব সমাস বলে। দ্বন্দ্ব সমাস বিভিন্ন রকমের হতে পারে। এক হলো সাধারণ দ্বন্দ্ব, দুই হলো মিলনাত্মক দ্বন্দ্ব, তিন বিপরীতাত্মক দ্বন্দ্ব, চার বিরোধাত্মক দ্বন্দ্ব, পাঁচ সমার্থক দ্বন্দ্ব, ছয় অঙ্গ বিষয়ক দ্বন্দ্ব, সাত সংখ্যাবাচক দ্বন্দ্ব, আট দুটি ক্রিয়া যোগে, নয় দুটি সর্বনাম যোগে, 10 দুটি বহুপদী দ্বন্দ্ব সমাস, 11 একশেষ দ্বন্দ্ব, 12 অলুক দ্বন্দ্ব। মোটামুটি আশা করি তোমরা এটা পরিষ্কারভাবে বুঝতে পেরেছো যে দ্বন্দ্ব সমাস আসলে আমরা এক কথা যা কিছু চোখের সামনে দেখি না কেন আমরা সেগুলিকে দ্বন্দ্ব সমাসের আওতায় আনতে পারি ভাঙার বিশেষে, এবং সেগুলিকে লক্ষ্য রাখতে হবে যেটা কোন শ্রেণীতে যাবে। যদি হাত পা বোঝায় তাহলে সেটা অঙ্গবাচক, যদি সংখ্যা বোঝায় সংখ্যাবাচক, যদি সমান অর্থ প্রকাশ করে যেমন ধন দৌলত, টাকা পয়সা, হাট বাজার, এগুলি সমার্থক, বাবা মা পিতা মাতা এগুলি মিলনার্থক, বিরোধ বোঝালে বিরোধাত্মক, বিপরীত বোঝালে বিপরীতাত্মক। মোটামুটি এইভাবেই তোমরা পথে ঘাটে চলতে ফিরতে যা কিছু চোখের সামনে দেখবে এগুলি তোমরা দ্বন্দ্ব সমাসের আওতায় নিজেরা বন্ধু বান্ধবেও আলোচনা করবে, দেখবে খুব এটা শেখা সহজ হয়ে যাবে। আশা করি সবাই ভালো থাকো। আগামী ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। সবাইকে শুভেচ্ছা, ভালো থাকো সবাই।